2009 সালের 6 জানুয়ারি আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের পর দেশপ্রেমিক সেনাবাহিনী, ডানপন্থী ও ইসলামপন্থী রাজনৈতিক শক্তিকে নির্মূলে শুরু হয় নানামুখী চক্রান্ত। প্রথমে বিডিআর বিদ্রোহের নামে ওই বছরের ফেব্রুয়ারিতে ভারতের চক্রান্তে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জনকে হত্যা করা হয়। এরপর দেশের ধর্মপ্রাণ মানুষকে উস্কে দিয়ে আলেমোলামাদেরকে নিধন করতে শুরু হয় নতুন মিশন। সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের নামে যে একটা ইসলাম ফোবিয়া তৈরি হয়েছিল এবং সেই ইসলাম ফোবিয়াকে কাজে লাগিয়ে বিগত সরকার জঙ্গিবাদ দমনের নামে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন করেছে। শুরুতেই ইসলাম, মহান আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি এবং বিদ্বেষমূলক লেখালেখির মাধ্যমে ধর্মীয় সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়ে দেওয়া হয়। আর এ কাজে ব্যবহার করা হয় কিছু ব্লগারকে। মুক্ত মতের নামে মহান আল্লাহ, নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের মৌলিক নানা বিধান নিয়ে বিভিন্ন ব্লগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলতে থাকে অশালীন ও কুরুচিপূর্ণ বিভিন্ন লেখালেখি। এসব ব্লগারদের মধ্যে অন্যতম রাজীব হায়দার, যিনি থাবা বাবা নামে ব্লগ লিখতেন। ব্লগার অভিজিৎ রায়, যিনি আকাশ মালিক ছদ্মনামে মুক্তমনা ব্লগে লিখতেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার সে সময়ে মুখে ধর্মীয় সম্প্রীতির কথা বললেও ব্লগারদের এমন সাম্প্রদায়িক উস্কানির ব্যাপারে ছিল নিশ্চুপ। বরং উল্টো তাদের বিরুদ্ধে কেউ কথা বললে নির্যাতনের খড়গ নেমে আসত। জঙ্গি ও সন্ত্রাসী আখ্যা দিয়ে দমন করা হতো ব্লগারদের বিরোধিতাকারীদের। এমনই এক প্রেক্ষাপটে মুসলমানদের ঈমান ও আকীদা রক্ষায় 2010 সালে আত্মপ্রকাশ ঘটে হেফাজতে ইসলাম নামক একটি ধর্মীয় অরাজনৈতিক সংগঠনের। ইসলাম নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের কটূক্তিমূলক এবং ইসলাম বিদ্বেষী কথাবার্তা ব্যাপকভাবে যখন চলতে শুরু করে তখনই হেফাজতে ইসলাম গঠিত হয়। প্রিয় দর্শক, ইতিহাসের যে বাস্তবতায় হেফাজতের জন্ম হয়েছিল, পরবর্তীতে সেই সংগঠনটি হয়ে ওঠে তৎকালীন আওয়ামী লীগ তথা শেখ হাসিনা সরকারের ক্ষমতার মসনদ হারানোর ভীতির কারণ। ফলে হেফাজতকে নির্মূলের নামে দেশের আলেম ওলামাদেরকে নির্মূলে তখন নেওয়া হয় ভিন্ন এক পরিকল্পনা। ঘটনার গভীরে গিয়ে আমরা সেই পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। দেশের সর্ববৃহৎ ইসলামী সংগঠন জামাতে ইসলামের শীর্ষ নেতাদের ফাঁসি দিতে গঠন করা হয় বিতর্কিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। কিন্তু তাতেও পুরোপুরি ভরসা পাচ্ছিল না তারা। এ কারণে জামাত নেতা কাদের মোল্লা সহ আটক সবার ফাঁসি নিশ্চিত করতে 2013 সালের ফেব্রুয়ারিতে শাহবাগে উদয় হয় গণজাগরণ মঞ্চের। এই মঞ্চের নায়ক হিসেবে নির্বাচন করা হয় ডাক্তার ইমরান এইচ সরকারকে। শুধু নামেই সরকার ছিলেন না, সে সময় তিনিই হয়ে ওঠেন সরকারের ওপরে ছায়া সরকার। রাষ্ট্রীয় নির্বাহী আদেশের মতো ইমরান এইচ সরকারের শাহবাগ থেকে দেয়া নির্দেশে তখন দেশের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়িত হতো। আগামীকাল থেকে আপনারা রাজপথে থাকবেন, প্রতি পাড়ায় মহল্লায়, গ্রামে গঞ্জে, মোড়ে মোড়ে আপনারা অবস্থান নেবেন। সে ওখান থেকে শাহবাগ থেকে বলে দেয় যে আজকে পতাকা অর্ধরোহিত থাকবে, সচিবালয় পর্যন্ত পতাকা অর্ধরোহিত করে। স্লোগানের নামে এমন খিস্তি খেউর আর কুরুচিপূর্ণ বক্তব্যের ফাঁকে চলত বিরিয়ানির প্যাকেট বিতরণ, যাতে লোকজনকে খাবারের জন্য এদিক সেদিক ছুটতে গিয়ে জমায়েত পণ্ড না হয়। অন্যদিকে গণজাগরণ মঞ্চকে আরও শক্তিশালী এবং দেশে বিদেশে এটিকে বৈধতা দিতে ব্যবহার করা হয় গণমাধ্যমকে। গত 15 বছর যারা ক্ষমতাকে দখল করে রাখছিল তাদের মদতেই তারা এত আস্ফালন পাইছে। মূলত শাহবাগের এই মঞ্চ নাটক প্রচারে গণমাধ্যমগুলোকে এক প্রকার বাধ্য করা হয়। কেউ এর ব্যতিক্রম করলে নেমে আসত খড়গ, যেমনটি ঘটেছিল দৈনিক আমার দেশ পত্রিকার বেলায়। সে সময় গণজাগরণ মঞ্চের আসল রহস্য উন্মোচন করে পত্রিকাটি। এ কারণে 2013 সালের 11 এপ্রিল বন্ধ করে দেওয়া হয় দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশনা। গ্রেপ্তার হন সম্পাদক মাহমুদুর রহমান। এতক্ষণ ইতিহাসের যে অংশটুকু তুলে ধরা হলো তা হয়তো আপনাদের অনেকেরই জানা, তবে প্রায় এক যুগ আগে ঘটে যাওয়া এসব ঘটনা সে সময় জন্ম নেওয়া শিশু কিংবা সেদিনের কিশোর, যারা বর্তমানে তরুণ অথবা যুবক, তাদের কাছে একেবারেই নতুন। যাদের অনেকেই শাপলা চত্বরের সেই নৃশংস অতীত এবং অন্তরালের ঘটনাগুলো সম্পর্কে জানেন না। আমরা আপনাদেরকে আরও একবার
সেই অতীত স্মরণ করিয়ে দেওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মের কাছে তা তুলে ধরতে চায়। 2013 সালের 6 এপ্রিল রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে মহাসমাবেশ থেকে ব্লগার ও ইসলাম ধর্মের অবমাননাকারীদের কঠোর শাস্তির বিধানসহ 13 দফা দাবি ঘোষণা করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। দাবি মেনে নেওয়ার জন্য ওই মাসের 30 এপ্রিল পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেওয়া হয়, নয়তো 5 মে ঢাকা অবরোধের কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির নেতারা। তবে শেষ পর্যন্ত সরকার তাদের সেই দাবি না মানায় 5ই মে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা অবরোধ কর্মসূচি পালন করে হেফাজতে ইসলাম। ওই কর্মসূচিতে যোগ দিতে সারা দেশ থেকে লাখো মানুষের স্রোত ঢাকার দিকে ছুটতে থাকে, কিন্তু পথে পথে চলে বাধা এবং হামলা। হেফাজতে ইসলাম মূলত আলেম ওলামাদের সংগঠন হলেও 5ই মের কর্মসূচিতে দল মত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ যোগ দেন। ঢাকার উত্তরে গাবতলী বাস টার্মিনাল, টঙ্গী এবং দক্ষিণে সায়দাবাদের কাছে কাঁচপুর ব্রিজসহ রাজধানীকে ঘিরে 6টি প্রবেশমুখেই অবরোধ তৈরি করেছিলেন হেফাজতে ইসলামের ব্যানারে সারা দেশ থেকে আসা লাখো জনতা। সব বাধা ও হামলা উপেক্ষা করে বেলা 11:30টার দিকে ঢাকার বাইরে থেকে আসা লোকজন রাজধানীতে ঢুকে পড়ে, জমায়েত হতে থাকেন শাপলা চত্বরে। সরকারদলীয় ক্যাডাররা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও পল্টন এলাকায় হেফাজত কর্মীদের ওপর সশস্ত্র হামলা চালায়। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগ দেয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, কিন্তু সরকার ও গণমাধ্যম এই হামলার দায় চাপায় হেফাজতের কর্মীদের ওপর। সংঘর্ষের এক পর্যায়ে যুদ্ধক্ষেত্রে পরিণত হয় গুলিস্তান, পল্টন ও আশপাশের এলাকা। পোশাক পরিহিত পুলিশ সদস্যরা এভাবেই নির্মমভাবে পিটিয়ে হত্যা করে অনেক হেফাজত কর্মীকে। সে সময় গুলি ও পিটুনিতে বেশ কয়েকজন হেফাজত কর্মী নিহত হন, আহত হন অনেকেই। ইসলাম ব্যাংক হাসপাতালে আমার দ্বিতীয় দিন যে তথ্যটা দিল যে 2500-এর মতো উনি এখান থেকেই করছে, এবং বিভিন্ন হাসপাতাল থেকে তথ্যের ভিত্তিতে আমরা মনে করি 10,000-এর কম না। এক পর্যায়ে বাইতুল মোকাররম এলাকার বইয়ের দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়। এতে পবিত্র কোরআন সহ বিভিন্ন বই পুস্তক পুড়ে যাওয়ার ঘটনা ঘটে। ব্যাপক ভাঙচুর ও লুটপাট চলে বাইতুল মোকাররমের সোনার দোকানগুলোতে, আর এসবের দায় চাপানো হয় হেফাজত নেতাকর্মীদের ওপর। কোন আলেম ওলামা, কোন তৌহিদি জনতা, কোন সাধারণ মানুষ কোরআন ফুরায় নাই। এলাকার শ্রমিক লীগ সহ অন্যান্য তাদের বাম এলাকায় যারা ছিল তারা ওই এলাকায় ব্যাপক তাণ্ডব চালায়। অনেক জায়গায় আপনারা দেখেছেন যে বাপ্পাদিত্য বসু ছিলেন, উনি কোরআন শরীফে আগুন দিয়েছেন। এ নিয়ে গণমাধ্যমেও চলে ব্যাপক প্রচারণা। সোনার দোকানে লুটপাটের ঘটনা তদন্ত করে শেখ হাসিনা সে সময় অপরাধীদের গ্রেপ্তারের ঘোষণা দেন, কিন্তু রহস্যজনক কারণে পরবর্তীতে সোনার দোকানে লুটপাটকারীদের গ্রেপ্তার করা হয়নি। হেফাজত কর্মী, পুলিশ এবং আওয়ামী লীগ ক্যাডারদের সঙ্গে ত্রিমুখী এই সংঘর্ষ থেমে থেমে চলতে থাকে সন্ধ্যা নাগাদ। এদিকে বাইরে যখন এমন রণক্ষেত্র, তখন লালবাগ মাদ্রাসায় অবস্থানরত হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফী সহ অন্য নেতাদের অবরুদ্ধ করে রাখে আইন শৃঙ্খলা বাহিনী। শাপলা চত্বরের সমাবেশ বন্ধের জন্য চাপ দিতে থাকেন ডিএমপির তৎকালীন উপকমিশনার ও সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ সহ অন্যরা, যার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন লালবাগ মাদ্রাসার এই শিক্ষক ও হেফাজত নেতা। সেখানে নেওয়ার জন্য খুব পিড়াপিড়ি করতেছিল আর কি। মোনাজাত করে আপনি প্রোগ্রামটা শেষ করে তাড়াতাড়ি আপনার কর্মীদেরকে চলে যেতে বলেন। শফি সাহেব বলতেছিলেন, তো সেখানে লাশের পর লাশ পড়তেছে, এই পরিস্থিতিতে আমি যেতে পারি না, তোমরা আগে এগুলো বন্ধ করো। কিন্তু আহমদ শফী কর্মসূচি প্রত্যাহারে রাজি না হয় আনুমানিক 11টার দিকে তাকে জোরপূর্বক বিমানে করে চট্টগ্রামে পাঠিয়ে দেন সাবেক ডিবির প্রধান হারুন। এদিকে গণমাধ্যমে প্রচার করা হয় পুলিশ নিরাপত্তা দিয়ে আহমদ শফীকে লালবাগ মাদ্রাসা থেকে নিয়ে শাপলা চত্বরের দিকে রওনা দিলেও কিছুটা পথ গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং নিরাপত্তার অভাবে তিনি চট্টগ্রামে ফিরে গেছেন। এই হারুনেই কিন্তু এখান থেকে হুজুরকে জোর করে বের করে নিয়ে গিয়ে যে প্লেনে উঠাই দিয়ে চিটাঙ্গে পাঠাই দিল। দিনভর পুলিশ এবং আওয়ামী লীগ ক্যাডারদের হামলায় হেফাজতের বহু নেতাকর্মী হতাহত হন। সন্ধ্যা নাগাদ অন্তত 18 থেকে 20 জন নিহত হন বলে আমাদেরকে জানান হেফাজত নেতারা। সেদিন সন্ধ্যার পর হেফাজতের সমাবেশের প্রতি একাত্মতা জানিয়ে বিএনপি চেয়ারপারসন